ঐকমত্য কমিশনের বৈঠক শেষ। জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা চূড়ান্ত। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হবে সুপারিশ। ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ জোট করতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন। জোট প্রার্থীদের পছন্দের প্রতীকে ভোটের সুযোগ চায় খসরু। ঝালকাঠি 2 আসনে প্রচারের সড়ক বিএনপির 5 সম্ভাব্য প্রার্থী, পিছিয়ে নেই জামায়াত ইসলামপন্থী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ইঞ্জিন সংকটে ব্যাহত রেল সেবা, বাজেট সংকট ও যন্ত্রাংশ আমদানি না হয় মেরামতের ধীর গতি। যন্ত্রতন্ত্র ইঞ্জিন বিকলে ভোগান্তিতে যাত্রীরা। কোনো সময় টাইমলি আসলে ট্রেন আমি পাই নাই। ট্রেন জার্নি খুব একটা ফালতু জার্নি হয়ে গেছে, এই টাইমিং মতো না যাওয়া। মরণফাঁদ এখন খুলনা সাতক্ষীরা মহাসড়ক, অধিকাংশ জায়গায় নেই কার্পেটিং। স্থায়ী মেরামতের আশ্বাস এলজিডি। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হারল বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় হার টাইগারদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালে, সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠকের পর সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়াদ সহ কমিশন সদস্যরা। সমাপনী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের পাশাপাশি অনুসংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জোটবদ্ধ দলগুলোকে পছন্দ মতো প্রতীকে ভোট করার স্বাধীনতা দেওয়ারও দাবি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যোগ দেন কেন্দ্রীয় ও সাবেক নেতারাও। যুবদলের সাবেক নেতারা বলেন, জিয়াউর রহমানের হাতে করা এই সংগঠন সামনে আরও সুসংগঠিত হয়ে তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। যুবকের উদ্ভাবনী ক্ষমতা, সামনের পথ নির্দেশক সব মিলিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী যুবদল প্রার্থী হিসাবে এবং প্রার্থীর পক্ষে কাজ করা সৈনিক হিসাবে অনেক জোরালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান নেতৃত্বে জাতীয় যুবদল আরও শক্তিশালী হবে, আরও বেগবান হবে এবং যুব সমাজের মাঝে আরও ছড়িয়ে পড়বে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করার পরিকল্পনা করছে বিএনপি। পাশাপাশি আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে ভোটার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এদিকে রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধন শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী জোটের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। তো এই চয়েসটা তো যিনি ক্যান্ডিডেট তার থাকতে হবে, তাই না? আমি মনে করি ওই রেস্ট্রিকশনটা ওই দেওয়াটা বোধহয় সঠিক না। আমার মনে হয় এই চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে, সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার। ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই, এটা তো আগেও ছিল না। সুতরাং নতুন করে এটা আনার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি না এই রেস্ট্রিকশনের কোনো প্রয়োজন আছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো পরিবর্তনই কাজে আসবে না বলেও মন্তব্য করেন আমির খসরু। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদে জুলাই গণহত্যার বিচার দেখতে চায় মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে একথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘণ্টা করার প্রতিশ্রুতিও দেন তিনি। ফজলে আদিত্য রিপোর্ট। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া ওয়ার্ল্ড মিনারে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে এক গণসংবর্ধনায় যোগ দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় করা হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন, আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা, এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। এদিকে সোমবার দুপুরে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন হয়। অনুষ্ঠানে দলটি নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত ইসলামী নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার কর্মসূচি দেয় আওয়ামী লীগ। ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসী সংস্কৃতি সমাপ্তি হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে 42,761টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, যা গত নির্বাচনের তুলনায় 611টি বেশি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ 2,44,649টি, যা আগের বারের চেয়ে প্রায় 16,000 কম। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এনসিপিকে প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কমিশন তার আগের অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। জোনাদ আল হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 64টি জেলায় 300 আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, আগামী নির্বাচনে 42,761টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, যা আগের বারের চেয়ে 611টি বেশি। 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। এসব কেন্দ্রে পুরুষদের জন্য 1,15,137টি এবং নারীদের জন্য 1,29,602টি ভোট কেন্দ্র থাকবে, যা গতবারের চেয়ে প্রায় 16,000 কম। কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এনসিপির প্রতীক ইস্যুতে ইসি সচিব জানান, তফসিলে না থাকায় শাপলা পাচ্ছে না তারা। এছাড়া নতুন প্রতীকের আবেদন না করায় কমিশন নিজস্ব বিবেচনায় দলটিকে ভিন্ন প্রতীক বরাদ্দ দেবে বলেও জানান তিনি। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। তিনি আরও জানান, নির্বাচন প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে থাকলেও উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। আরপিও সংশোধনের বিষয়টি কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। তাহলে আমি বলবো যে 90%। ঝালকাঠি 2 আসনে বিএনপির সম্ভাব্য 5 মনোনয়ন প্রত্যাশী মাঠে চালাচ্ছেন জোর প্রচার। সরব হয়ে উঠেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী জোটও। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি ইসলামপন্থী জোটও রয়েছে শক্ত অবস্থানে। নাইম হাসান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নলছিটি ও সদর উপজেলা নিয়ে ঝালকাঠি 2 আসন। আসন্ন জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 জন। এর মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী, সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। প্রত্যেকেই চালাচ্ছেন জোর প্রচার। ধর্মের সাথে নলছিটির আমরা কিভাবে উন্নত যোগাযোগের ব্যবস্থা করতে পারি, একটা ব্রিজ করতে পারি, সাধারণ মানুষ তাদেরকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড এরিয়া ডেভেলপমেন্ট প্ল্যান করা আমার একটা ইচ্ছা আছে। আমার একটি স্বপ্ন রয়েছে, এখানে একটি ঝালকাঠির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা। সেকেন্ড কলকাতা বলতো বন্দরের কারণে এই বাণিজ্যিক বন্দর এটাকে কার্যকরী করা, পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা, শহর রক্ষাবাদ নির্মাণ করা। আমাকে জয়ী করে
ঝালকাঠি নলছিটির মানুষরা, তাহলে তারা দেখবে ইনশাল্লাহ যে আমি কি করতে পারি ঝালকাঠি এবং নলছিটির জন্য। অবশ্যই আমি আশাবাদী যে দল আমাকে মনোনয়ন আবার দিবেন। আসনটিতে বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইসলামপন্থী দলগুলো। জামাত একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ঢাকা মহানগর উত্তর জামাতের সাবেক সিনিয়র সহসভাপতি শেখ নিয়ামুল করিমকে। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি মাঠে সরব আছেন। যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, এই সকল ক্ষেত্রে আমার পক্ষ থেকে ভূমিকা থাকবে। নদী ভাঙন প্রতিরোধেও আমাদের ব্যবস্থা থাকবে। এই ঝালকাঠি নলছিটির উন্নয়নের জন্য শিক্ষা খাত, রাস্তাঘাট, এই ব্রিজ সকল ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। এই কালভার্ট ব্রিজ, হাসপাতাল দেখা, প্রাইমারি স্কুল দেখা, হাই স্কুল দেখা, এগুলা কাজ না, তারা আইন প্রণয়ন করবে। গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন মাহমুদুল ইসলাম সাগর। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই, অবকাঠামোগত উন্নয়ন এমন ভাবে করতে চাই যাতে দ্বিতীয় সিঙ্গাপুর হয় আমাদের ঝালকাঠি নলছিটি। তবে এনসিপির কোনো প্রার্থীকে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। যারাই মনোনয়ন পাক, ভোটযুদ্ধ হবে জমজমাট বলছেন ভোটাররা। যোগ্য নেতৃত্ব সম্পন্ন, সৎ এবং দক্ষ দেশপ্রেমিক, তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। তরুণদের ভোট সেইভাবে। নির্বাচনে যদি প্রার্থী বাছাইয়ে এই বড় দলগুলো ভুল করে, তাহলে নির্বাচনে তাদের ফলাফল খারাপ হতে পারে। ঝালকাঠি 2 আসনে মোট ভোটার 3,42,155 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ঘন্টার পর ঘন্টা যাত্রী ভোগান্তি। আবার স্টেশন থেকেও সময় মতো ছেড়ে যায় না অনেক ট্রেন। লোকোমোটিভের কারণে এমন সংকট বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। চাহিদার বিপরীতে যোগান না থাকায় প্রতিদিন হিমশিম খেতে হয় রেলওয়েকে। কর্তৃপক্ষ বলছে ইঞ্জিন মেরামতে পর্যাপ্ত বাজেট ও যন্ত্রাংশ না থাকায় সংকট কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সাইফুল ইসলামের ক্যামেরায় ইঞ্জিন সংকটের কারণ খুঁজেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৬৯টি ট্রেন ছেড়ে যায়। তবে এর মধ্যে কতটি ট্রেন ঠিক সময় মতো ছেড়ে যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এই মাসে 2-1 ভ্রমণ করি, তো কোনো সময় টাইমলি আসলে ট্রেন আমি পাই নাই। হয়তো দেখা যায় আপনার 3:40-এর টাইম আছে, হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা লেট হয়ে যাচ্ছে আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরকম অবস্থা। ঠিক মতো ছাড়ে না। আবার এই মাসে ঢাকা বুড়িমারি ট্রেন 3 ঘন্টা লেট। যাত্রার যে শুরুতে এখানেও এরা লেট করে যাতায়াত শুরু করে আর কি, যাত্রা শুরু করে। যাত্রীদের ভাষ্যমতে নিয়মিত শিডিউল বিপর্যয়ের কথা নিশ্চিত হওয়া গেল। তবে কেন এই শিডিউল বিপর্যয়? বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইঞ্জিন বিকল হয় 238 বার। এর মধ্যে জানুয়ারি ও জুনে ইঞ্জিন বিকলের সংখ্যা সবচেয়ে বেশি, যা প্রতি মাসে গড়ে দাঁড়ায় প্রায় 24টি। অর্থাৎ প্রতিদিন ইঞ্জিন বিকলের কারণে পথে বসে যায় কোনো না কোনো ট্রেন। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। ট্রেন দেরি হলে, লেট করলে একটা মানুষের যত রকমের ভোগান্তি হতে পারে, সব রকমের ভোগান্তি হয়। কেউ অসুস্থ থাকতে পারে। এটা লেটের কারণে অনেক ছাত্রছাত্রী সে পরীক্ষা দিতে পারেনি। ট্রেনের ভিতরে অনেক কান্নাকাটি এবং অনেক ধরনের কি বলবো, এটা আসলে বলার ভাষা নেই ভাই। ট্রেন জার্নি খুব একটা ফালতু জার্নি হয়ে গেছে, এই টাইমিং মতো না যাওয়া। গরমের মধ্যে আমাদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে খুব অস্বস্তি ফিল করি। আর লেট হলে ট্রেন অন্য স্টেশনে যখন যায় তখন ক্রসিংয়ের মধ্যে পড়ে যায়, তখন আরও বেশি লেট হয়ে যায়। বর্তমানে রেলের কাছে ইঞ্জিন আছে 281টি, যার মধ্যে 2 অঞ্চলে রেল চালাতে প্রতিদিন প্রয়োজন প্রায় 210 থেকে 215টি ইঞ্জিন। তবে এর বিপরীতে ইঞ্জিন সচল আছে মাত্র 180 থেকে 190টি। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় প্রতিদিন হিমশিম খেতে হয় রেলওয়েকে। রেলের লোকোমোটিভ সংকট কাটিয়ে উঠতে 2018 সালের 17 মে দক্ষিণ কোরিয়ার হোন্ডা এরোটেমের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। 2021 সালে 10টি ও পরবর্তীতে আসে আরও 20টি লোকোমোটিভ। প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে ক্রয় করা 30টি ইঞ্জিনের আয়ুষ্কাল 20 বছর ধরা হলেও বর্তমানে সচল আছে মাত্র 16টি। অর্থাৎ 1000 কোটি টাকার প্রকল্প আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে রেলের কাঁধে। রেলের বিকল হওয়া এসব ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ করে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা।
এবার আমাদের গন্তব্য ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে দিনাজপুরের পার্বতীপুরে। ট্রেনের ইঞ্জিনের প্রাথমিক মেরামতের কাজগুলো লোকোশেড কিংবা ডিজেল শপে করা গেলেও ভারী সব কর্মযজ্ঞ চলে এই কারখানায়। বছরে প্রায় 20 থেকে 22টি ইঞ্জিন মেরামত করে থাকে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। পার্বতীপুরের এই কারখানায় বছরে 30টির বেশি ইঞ্জিন মেরামতের সক্ষমতা থাকলেও যন্ত্রপাতি আর লোকবল সংকটে তা সম্ভব হয়ে ওঠে না। দেশ টিভির হাতে আসা একটি চিঠি বলছে, একটি দুটি নয় বরং ঘাটতি রয়েছে অন্তত প্রায় 100টি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, যা ঠিক সময়ে পাওয়া না গেলে চলতি অর্থ বছরে অন্তত 3টি সিরিজের ইঞ্জিন মেরামত সম্ভব হবে না। পুরনো যন্ত্রাংশ দিয়ে লোকোমোটিভ মেরামত করলে ইঞ্জিন বিকলের সংকট আরও প্রকট হওয়ার কথাও উল্লেখ করা হয় এই চিঠিতে। এসব সীমাবদ্ধতার কথা জানিয়ে দ্রুতই সংকট কাটিয়ে ওঠার আশা কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহীর। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার যে সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতার মধ্যে মূল সীমাবদ্ধতা হলো দক্ষ জনবলের অভাব এবং বৈদেশিক মালামালের অভাব এবং একই সাথে বাজেটেরও স্বল্পতা। যথাযথভাবে যেন জিউস কার্যক্রম সম্পাদন করা যায় এবং সব এই লোকোমোটিভের ক্রাইসিস কমিয়ে না যায় সে লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান যাত্রী ও রেল সংশ্লিষ্টদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার পেছনে নকশায় ত্রুটি, অব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ত্রুটি চিহ্নিত না করে মেট্রো রেল চলাচল ঝুঁকি বাড়াবে। শুধু বিয়ারিং প্যাড নয়, সবকিছু ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার তাগিদও দিয়েছেন তারা। সেই সঙ্গে মেট্রো রেলের নকশার পুনর্মূল্যায়নের পরামর্শ তাদের। ঝর্ণা রায় রিপোর্ট। মেট্রো রেলের উড়ালপথটিকে বলা হয় ভায়াডাক্ট। এর ওপরেই বসানো হয় রেল লাইন সহ অন্যান্য সামগ্রী, আর ভায়াডাক্ট বসানো হয় পিলার বা পিয়ারের ওপর। কংক্রিটের তৈরি ভায়াডাক্ট ও পিয়ারের ঘর্ষণের কারণে স্থানচ্যুত হলে ঘটতে পারে দুর্ঘটনা। সেই শঙ্কা থেকে ভায়াডাক্ট ও পিলারের সংযোগে বসানো হয় রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড। মেট্রো রেল চালুর পর গেল বছরের 18 সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় খুলে পড়ে একটি বিয়ারিং প্যাড। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও মেট্রো চলাচল 11 ঘন্টা বন্ধ রাখা হয়। 1 বছরের মাথায় আবারও খুলে পড়েছে বিয়ারিং প্যাড। রোববার দুপুরে এ ঘটনায় প্রাণ হারায় আবুল কালাম নামে এক যুবক। প্রায় একই জায়গায় এমন দুর্ঘটনায় কৌতূহল ও উদ্বেগ এ বিয়ারিং প্যাড নিয়ে। তবে দুর্ঘটনার পেছনে নকশাগত ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ারিং প্যাড অনেক পুরাতন প্রযুক্তি, এখন পট বিয়ারিং চলে আসছে, সেটাও 100 বছর পুরাতন প্রযুক্তি। তো সেটাও আমরা অ্যাডপ্ট করলাম না। এটা অনেকটা একটা পার্মানেন্ট একটা ত্রুটি বা ফ্যাটাল ড্যামেজ হয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আপাতত আমি যেটা দেখছি, যেহেতু এখানে নকশায় ত্রুটি আছে, এই ত্রুটি নিয়ে তো বসে থাকলে হবে না। এই ত্রুটি নিয়েই নির্মাণ হয়ে গেছে, এখন তো একটা কারেকশন করতে হবে। আমার বিয়ারিং প্যাড আয়তকার একটা বিষয়, এখানে যেখানে নাটবল্টু দিয়ে আটকানো দরকার আটকা রাখতে হবে যেন সে সরে না যেতে পারে। এমনকি বাইরের দিক থেকে লোহার একটা খাঁচা দেওয়া যেতে পারে, সে যেন পড়ে না যায়। মেট্রো রেলের এই বিয়ারিং প্যাডের মান নিয়ে 2020 সালে প্রশ্ন উঠলে পরীক্ষা চালায় বুয়েট। এতে দেখা যায় প্রকল্পের উত্তরা আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মানসম্মত নয়। সেই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখার তাগিদ এই বিশেষজ্ঞের। একই সঙ্গে নকশার স্বাধীন অডিটের পরামর্শ দেন তিনি। যদি 2-3টা বিয়ারিং প্যাড একসাথে সরে যায়, উপরের ট্রেন পরিচালনা সেটা কিন্তু আরও বিরাট ঝুঁকিতে পড়বে। তখন হতাহতের ঘটনা কিন্তু বহুমাত্রিকভাবে হবে। এটা মাথায় রেখে আমি মনে করি কর্তৃপক্ষর কারেকশনটা করা, এবং শুধুমাত্র স্ট্রেট সেগমেন্ট না, স্ট্রেট সেগমেন্টে নকশায় যেহেতু ভুল আছে, কিন্তু আমার যে বাগ ছাড়াও যে স্ট্রেট যে সেগমেন্টগুলি আছে, সেখানে আমি যেটা বললাম প্যাকেজ 3 এবং 4-এর আন্ডারে যে আমার বিয়ারিং প্যাডগুলি আনা হয়েছিল, সেটা যদি ব্যবহার হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একটা বড় ঝুঁকি।
তো যেহেতু তদন্ত কমিটি হয়েছে, আমার ধারণা তারা এটাও তদন্ত করবে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেলের 620টি পিলার রয়েছে। প্রতিটি পিলারে 4টি হিসেবে মোট বিয়ারিং প্যাড আছে 2480টি। তাই ত্রুটি চিহ্নিত না করে মেট্রো রেল চলাচলে ঝুঁকি দেখছেন এই বিশেষজ্ঞ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। খুলনা সাতক্ষীরা পুরাতন সড়ক যেন এক মরণ ফাঁদ। অধিকাংশ জায়গায় নেই কার্পেটিং, যেন খানাখন্দ আর নালায় পরিণত হয়েছে মহাসড়কটি। স্থানীয়দের অভিযোগ, মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। সমস্যা সমাধানে আশ্বাসেই সীমাবদ্ধ এসডিটি। নুর ইসলাম রকির তথ্যচিত্রে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। খুলনা সাতক্ষীরা পুরাতন সড়কের দৌলতপুর থেকে শাহপুর অংশটি এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই হয়ে পড়ছে চলাচলের অযোগ্য। বারবার সংস্কার করেও মিলছে না প্রতিকার। স্থানীয়দের অভিযোগ, ওভারলোড গাড়ি চলাচলে দ্রুত ভেঙে যাচ্ছে সড়কটি, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী সহ এলাকাবাসী। আমাদের স্কুলে যাতায়াত করতে সমস্যা আছে, ওই গাড়ি মারি উল্টে পড়ে যাচ্ছে। অসুস্থ রোগী আছে, নিতে গেলে আমাদের সমস্যা হয় এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করতে গেলে সমস্যা হচ্ছে। এই রাস্তাতে চলা যাচ্ছে না, তো গাড়ি প্রতিদিন এত গ্যারেজে নিতে যাচ্ছে, আর লোকজন তো অসুস্থ হয়ে পড়ছে গাড়িতে লাগছে। মাঝে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখানে, কিন্তু আপনার এখানে বড় নেতারাও আছে, কিন্তু দেখে কাজ করে না। আমরা চাই রাস্তাটা সুন্দর হোক। সম্প্রতি এলজিডি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কিছু অংশ মেরামত করলেও বৃষ্টির কারণে তা আবারও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের জন্য দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দুটো প্রকল্প থেকে 7 কোটি টাকার মতো অনুমোদন পেয়েছি। শীঘ্রই কাজ শুরু করবো এবং যেহেতু আমরা বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুমে আমরা মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে নিয়মিত কাজ রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। মহাসড়কটিতে ওভারলোড যান চলাচল বন্ধ করে সড়কটি স্থায়ী মেরামতের দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাকসু নির্বাচিত নারী প্রতিনিধিদের বোরখা পরা ছবি নিয়ে শিক্ষকের বিতর্কিত পোস্টের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বোরখা নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন নবনির্বাচিত রাকসু হল সংসদ প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে বোরখা পরা ছবি নিয়ে পোস্ট করেন। কিছুক্ষণ পর তা ডিলিটও করেন। তবে কিছুক্ষণের মধ্যে স্ক্রিনশট ভাইরাল হয়। প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি নাকি অধ্যাপক, তিনি মন্তব্য করেছেন আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের একটা ছবি দিয়ে যে তিনি তার ব্যক্তি স্বাধীনতা চান, এবং তার ব্যক্তি স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন তিনি বলেছেন যে তিনি 2 কোয়ার্টার পড়তে চান এবং সেই সাথে মদের বোতল নিয়ে তিনি আসতে চান। তাকে আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে অনতিবিলম্বে তাকে শোকজ করতে হবে। বগুড়ায় হাবিবুর রহমান খোকন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের সেউজকার ইস্কন মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে আঘাত করেছিল। খবর পেয়ে খোকনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। জিয়াউর রহমান মেডিকেলে আসি, এসে আমি দেখি যে ডাক্তার অলরেডি ভিকটিমকে মৃত ঘোষণা করেছে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে সেটা আমরা অনুসন্ধান করছি। আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। পরবর্তীতে লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যশোরের রাজারহাট আমিন পেট্রোলিয়াম পাম্পের সামনে ট্রাক চাপায় সেলিম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কোতলিয়া মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, সোমবার রাতে সেলিম মোটরসাইকেল যোগে যশোর শহরে আসছিলেন। রাজারহাট তেল পাম্পের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে সড়কে বিক্ষোভ করেন। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মন্থা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও
তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।